খবরটি আসছে সরাসরি ঢাকা এবং বেজিং থেকে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ চীন সফর শেষ করেছেন এবং সেখানে এমন কিছু মেগা ডিল বা চুক্তি সই হয়েছে যা ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি এক বিরাট রেড অ্যালার্ট। ভারতের হাত থেকে ফসকে গিয়ে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মোংলা বন্দর এখন সরাসরি চীনের হাতে। শুধু বন্দর নয়, ভারতের গলার কাটা হয়ে থাকা তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পেও এবার প্রবেশ করছে ড্রাগন। ভারতের একেবারে দোরগোড়ায় বর্ডারের মাত্র কয়েক কিলোমিটার দূরে চীনের এই বিশাল উপস্থিতি নয়াদিল্লির জন্য চিন্তার মেঘ আরও ঘন করে তুলেছে। তাহলে কি ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে? কেন বাংলাদেশের মতো বহু পুরনো মিত্ররাষ্ট্র আজ ভারতের বলয় থেকে বেরিয়ে সরাসরি চাইনিজ অরবিটে প্রবেশ করেছে? ভারতের বিদেশ নীতি বা ফরেন পলিসি কি এখানে কোনোভাবে ব্যর্থ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আর আজকের সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রশ্ন, ইজ ইন্ডিয়া পেইং দ্য প্রাইস ফর মমতাজ মিস্টেক? একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি রাজনৈতিক জেদ এবং ভুলের চরম মূল্য কি আজ গোটা ভারতকে চোকাতে হচ্ছে? নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো কল্পনা বা কাল্পনিক কথা বলবো না। জিওপলিটিক্সে আবেগের কোনো জায়গা নেই, যা থাকে তা হলো নিটল বাস্তব আর পরিসংখ্যান। আজ আমরা একদম সহজ সরল ভাষায় বিশ্লেষণ করব কিভাবে আমাদের দেশেরই কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক ভুল ভারতের জাতীয় সুরক্ষাকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে এবং ভারত সরকার এখন কিভাবে এই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই অ্যানালিসিস আপনার দেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ অবস্থা খুব একটা স্থিতিশীল নয়। তাদের অর্থনীতি থেকে শুরু করে পরিকাঠামো সব জায়গাতেই বিস্তর সমস্যা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন যে এই সমস্যাগুলো রাতারাতি মেটানো সম্ভব নয়। আর ঠিক এই দুর্বলতারই সুযোগ নিচ্ছে চীন। চীন সবসময় সেই দেশগুলোকেই টার্গেট করে যাদের টাকার খুব দরকার। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান সব ক্ষেত্রেই আমরা দেখেছি চীন কিভাবে ঋণের টোপ দিয়ে ফাঁদে ফেলেছে। এখন বাংলাদেশের অবস্থাও ঠিক সেই রকম। আপনারা স্ক্রিনে দ্য হিন্দু পত্রিকার এই রিপোর্টটি দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিয়েছে চীনকে, ভারতকে এড়িয়ে। সেখানে গিয়ে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ অর্থাৎ কৌশলগত অংশীদারিত্বের এক নতুন অধ্যায় শুরু করেছে দুই দেশ। চীন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা বাংলাদেশকে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য দেবে, কিন্তু জিওপলিটিক্সে কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না। চীন যে টাকা দিচ্ছে সেটা একটা ইনভেস্টমেন্ট এবং এর বিনিময়ে তারা চাইছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের ওপর নজরদারি চালাতে। শ্রীলঙ্কা যেমন তাদের হাম্বানটোটা বন্দর চীনের কাছে 99 বছরের জন্য লিজ দিতে বাধ্য হয়েছিল, পাকিস্তান যেমন তাদের গোয়াদর বন্দর তুলে দিয়েছে চীনের হাতে, বাংলাদেশও ঠিক সেই একই ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদে পা দিয়েছে। আর এই ফাঁদের সবচেয়ে মারাত্মক দিকটি হলো মোংলা বন্দর। মোংলা বন্দর ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? মোংলা বন্দরটি কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত। 2015 সাল থেকে ভারত এই বন্দরের আধুনিকীকরণ এবং বিস্তারের জন্য কাজ শুরু করার চেষ্টা করছিল, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। নিউজ 18-এর এই রিপোর্টটি দেখুন। হেডলাইনেই পরিষ্কার লেখা আছে যে বাংলাদেশ মোংলা পোর্ট প্রজেক্ট চীনের হাতে তুলে দিয়েছে, যা ভারতের রণনীতির জন্য এক বিশাল ধাক্কা। এখন প্রশ্ন হলো, চীন কেন মোংলা বন্দর চাই? এর উত্তর লুকিয়ে আছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলের ভূরাজনীতির মধ্যে। ভারতের একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং গুরুত্বপূর্ণ প্রজেক্ট হলো গ্রেট নিকোবর প্রজেক্ট। ভারত সরকার প্রায় 90,000 কোটি টাকা খরচ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এক বিশাল নেভাল বেস, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং লজিস্টিক হাব তৈরি করছে। এর মূল কারণ হলো মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী দিয়েই চীনের প্রায় 80% তেল এবং বাণিজ্যবাহী জাহাজ যাতায়াত করে। ভারত যদি এই গ্রেট নিকোবরে শক্তিশালী অবস্থান তৈরি করে, তবে যুদ্ধের সময় ভারত খুব সহজেই চীনের এই ট্রেড রুট বা বাণিজ্যের পথ বন্ধ করে দিতে পারবে। চীনের এই দুর্বলতাকে মালাক্কা ডিলেমা বলা হয়। চীন এই ভয় থেকেই ভারতকে কাউন্টার করতে চাইছে। তারা ভারতের পশ্চিমে পাকিস্তানের গোয়াদর বন্দরে বসে আছে,
আর এখন ভারতের পূর্বে বাংলাদেশের মোংলা বন্দরে নিজেদের যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং রেডার সিস্টেম বসানোর পরিকল্পনা করছে। অর্থাৎ সোজা কথায় চীন চাইছে ভারতকে জলপথে দুদিক থেকে বক্স ইন করে ফেলতে। মোংলা বন্দর থেকে সরাসরি গ্রেট নিকোবর প্রজেক্ট এবং গোটা বঙ্গোপসাগরের উপর নজরদারি চালাবে চাইনিজ নেভি। ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় সুরক্ষার জন্য এর চেয়ে বড় থ্রেট আর কি হতে পারে। মোংলা বন্দর তো গেল জলের দিক, এবার আসি স্থলের দিক, যেটা ভারতের জন্য আরও বেশি ভয়ঙ্কর। আর এখানেই আসে সেই বহুচর্চিত নাম তিস্তা নদী। সিকিমের খংসে হিমবাহ থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করছে তিস্তা। 2011 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে এই নদীর জলবন্টন নিয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। চুক্তি অনুযায়ী ঠিক ছিল ভারত 42.5% জল রাখবে এবং বাংলাদেশকে 37.5% জল দেবে, কারণ ভারতের আয়তন বড় এবং জলের প্রয়োজন বেশি। বাংলাদেশের সরকারও এতে রাজি ছিল, ভারতের কেন্দ্রীয় সরকারও রাজি ছিল, কিন্তু সব কিছু আটকে গেল একজনের জন্য। তিনি হলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোজা জানিয়ে দিলেন যে এই চুক্তি হতে দেবেন না। তাঁর যুক্তি ছিল এই চুক্তি হলে উত্তরবঙ্গের মানুষ জল পাবে না। কিন্তু জিওপলিটিক্যাল এক্সপার্টদের মতে এটা ছিল সম্পূর্ণভাবে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক স্ট্যান্ড। নিজের রাজ্যের কিছু নির্দিষ্ট ভোট ব্যাংককে খুশি করার জন্য এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য তিনি দেশের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বা কৌশলগত স্বার্থকে কালবেলার মুখে ঠেলে দিয়েছিলেন। গত প্রায় 1.5 দশক ধরে ভারত সরকার বারবার চেষ্টা করেছে এই সমস্যার সমাধান করার। ভারত সরকার বাংলাদেশকে বিনামূল্যে হাজার হাজার কোটি টাকা সাহায্য করে, কিন্তু তিস্তার জল না পাওয়ার কারণে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি একটা ক্ষোভ তৈরি হচ্ছিল। আর ঠিক এই সুযোগটাই নিয়েছে চীন। চীন হঠাৎ করে এসে বলল, আমরা তিস্তা রিভার ম্যানেজমেন্ট প্রজেক্টের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করব। আমরা নদী ড্রেজিং করব, বন্যা নিয়ন্ত্রণ করব। অথচ তিস্তা নদীর পাশে চীনের কোনো ভৌগোলিক সম্পর্কই নেই। চীনের আসল উদ্দেশ্য হলো তিস্তা প্রজেক্টের নাম করে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের একদম কাছে পৌঁছে যাওয়া। তিস্তা প্রজেক্টের সাইট লালমনিরহাট ভারতের বর্ডার থেকে মাত্র 15 কিলোমিটার এবং আমাদের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত। চিকেন স্নেক হলো ভারতের সেই সরু অংশ যা সমগ্র উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে রেখেছে। যুদ্ধের সময় চীন যদি এই চিকেন স্নেক কেটে দেয় তবে পুরো উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। বাংলাদেশ ইতিমধ্যেই লালমনিরহাট এয়ারবেস চীনের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে। সেখানে যদি চীন তাদের ফাইটার জেট, সার্ভেলেন্স ড্রোন এবং রেডার মোতায়েন করে তবে ভারতের পুরো ইস্টার্ন কমান্ড চীনের নজরে চলে আসবে। আজ আমাদের এই প্রশ্নটা করতেই হবে, ইজ ইন্ডিয়া পেইং দ্য প্রাইস ফর মমতাজ মিস্টেক? ভারতের জাতীয় স্বার্থের চেয়ে কি একটা রাজ্যের ঘরোয়া রাজনীতি বড় হয়ে গেল? সাময়িক ভোটের রাজনীতির জন্য আমরা আমাদের সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশীকে চীনের কোলে ঠেলে দিলাম। যদি 2011 সালে এই তিস্তা চুক্তি সম্পন্ন হয়ে যেত তবে আজ চীন বাংলাদেশের মাটিতে এইভাবে পা রাখার কোনো সুযোগই পেত না। তবে ভূরাজনীতিতে কোনো কিছু চিরস্থায়ী নয়, সময়ের সাথে সাথে সমীকরণ বদলায়। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিরাট পরিবর্তন এসেছে। রাজ্যে এখন নতুন সরকার, নতুন চিন্তাধারা। আপনারা দ্য ওয়ারের এই সাম্প্রতিক রিপোর্টটি দেখছেন। এখানে পরিষ্কার বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই তিস্তা চুক্তি নিয়ে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। যে রাজনৈতিক বাধা গত 14 বছর ধরে ভারতের বিদেশ নীতিকে পঙ্গু করে রেখেছিল, সেই বাধা এখন দূর হয়েছে। নতুন রাজ্য সরকার এবং দিল্লির কেন্দ্রীয় সরকার এখন একই পৃষ্ঠায় রয়েছে। ভারত সরকার খুব দ্রুত বাংলাদেশের সাথে আবার নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। ভারত চাইছে চীনের বদলে ভারত নিজেই এই তিস্তা প্রজেক্টের সমস্ত আর্থিক এবং প্রযুক্তিগত দায়িত্ব নিতে। কারণ ভারত সরকার খুব ভালো করে বোঝে যে ঘরের কাছের এই বিপদকে কোনোভাবেই আর বাড়তে দেওয়া যায় না। বাংলাদেশও বুঝতে পারছে চীনের ঋণের ফাঁদে একবার জড়ালে সেখান থেকে বেরিয়ে আসা কতটা কঠিন। মালদ্বীপের উদাহরণ তাদের সামনেই রয়েছে। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি ইন্ডিয়া আউট বলে খুব লাফালাফি করেছিলেন। কিন্তু অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়ল, চীন যখন মুখ ঘুরিয়ে নিল, তখন সেই মালদ্বীপকেই আবার ভারতের কাছে হাত পাততে হলো। বাংলাদেশের ক্ষেত্রেও ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। জিওগ্রাফি বা ভূগোলকে আপনি অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশ 3 দিক থেকে ভারতের দ্বারা বেষ্টিত।
বিপদের দিনে ভারত ছাড়া তাদের আর কোনো গতি নেই। বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে ভারতের জন্য একটি কঠিন পরীক্ষা। একদিকে সমুদ্রপথে মংলা বন্দর থেকে চীনের রক্তচক্ষু, অন্যদিকে স্থলপথে চিকেন স্নেকের কাছে তিস্তা প্রজেক্টের মাধ্যমে ড্রাগনের নিঃশ্বাস। একটি ছোট ডোমেস্টিক পলিটিক্যাল ভুলের কারণে আজ আমাদের গোটা দেশকে এক জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তবে ভারত সরকার চুপ করে বসে নেই। ভারতের মিলিটারি স্ট্র্যাটেজি এবং ডিপ্লোমেসি এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ। গ্রেট নিকোবর প্রজেক্টের কাজ খুব দ্রুত গতিতে চলছে। বর্ডার ইনফ্রাস্ট্রাকচার বা সীমান্ত পরিকাঠামো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে। ভারত এখন স্পষ্ট বার্তা দিচ্ছে যে জাতীয় সুরক্ষার প্রশ্নে ভারত কোনো আপোস করবে না। আমাদের দেশের সাধারণ নাগরিকদেরও এই বিষয়গুলো বুঝতে হবে। রাজনীতি থাকবে, মতভেদ থাকবে, কিন্তু যখন প্রশ্ন দেশের সুরক্ষার, তখন ন্যাশনাল ইন্টারেস্টকে সবসময় সবার উপরে রাখতে হবে। দেশের ভেতরের রাজনৈতিক ফায়দার জন্য আমরা যেন এমন কোনো ভুল না করি যার সুযোগ বাইরের কোনো শত্রু রাষ্ট্র নিতে পারে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করেন, ভারত কি খুব দ্রুত চীনকে বাংলাদেশ থেকে সরিয়ে নিজেদের আধিপত্য আবার কায়েম করতে পারবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আসল সত্য সবার সামনে পৌঁছায়। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।